পিএলআইডি সম্পর্কে কে কি জানেন ভাই একটু বলেন তো, যে জানেন জানেন আগে বলে নেন, পিএলআইডি সম্পর্কে কি জানেন? প্রোল্যাপস অফ ভাইয়া লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। লাম্বার ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক থাকে সেইটা প্রোল্যাপস হয়, হ্যাঁ, এইটুকু প্রলাপস হলে জানি। কি হয়? প্রলাপস হলে কি হয়? প্রোল্যাপস হয়ে সামনে বা যেদিকে প্রোল্যাপস ওখানে নার্ভ কম্প্রেশন হয়, তারপর একটা রেডিকুলোপ্যাথি টাইপের একটা মানে ব্যাপার হয়, যে রেডিকুলোপ্যাথি মানে কি? রেডিকুলোপ্যাথি মানে কি? রেডিয়েটিং একটা নার্ভ পেইন ভাইয়া, মানে ওই নার্ভ যে Radiating কোর্স nerve দিয়ে pain। গেছে মানে ওই পেইন, দিকে রেডিকুলোপ্যাথি রেডিকুলোপ্যাথি মানে, মানে হচ্ছে আপনার রেডিকুলোপ্যাথি মানে তার মানে বলছেন পেইন নাকি? হ্যাঁ নার্ভ পেইন, নার্ভের পেইন। নার্ভের পেইন হচ্ছে রেডিকুলোপ্যাথি। আচ্ছা, আর কি জানি? পিএলআইডি মানে ডিস্ক এসে ধাক্কা দিয়ে নার্ভের পেইন করবে। ওকে, আর কিছু করতে হবে? হ্যাঁ, আর হচ্ছে ওখানকার ব্লাড সাপ্লাইও ডিমিনিশ হতে পারে যদি ব্লাড সাপ্লাই ডিমিনিশ ওখান দিয়ে কোনো ভেসেল যায়। ভেসেল যায় মানে এটা ব্লাড সাপ্লাই কার ডিমিনিশ হতে পারে? মানে ওই নার্ভ রুটের মানে যেখান দিয়ে প্রোল্যাপসটা হলো, যে ডিস্কটা ওইটার আশেপাশে যদি কোনো মানে ভেসেল থাকে সেইটার ব্লাড সাপ্লাইও ডিমিনিশ করতে পারে। হুম। আর কি জানি আমরা? আর কি জানি আমরা? আর কি জানি? মোরলেস একটা ইন্টারভার্টিবল ডিস্ক। আপনি একটা ওভারভিউ দেন ভাইয়া। এক্স্যাক্টলি, এটা আমার প্রেজেন্টেশন করাটা, ঠিক আছে? এটা একটু এখান থেকে আমার কিছু জিনিস দেখাতে সুবিধা হবে। এখন ডিস্কের ক্ষেত্রে বেসিক্যালি নরমাল ডিস্ক অ্যানাটমি নিয়ে আমরা ওদিকে যাব না, ঠিক আছে? নরমাল ডিস্ক অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু মূলত এরকম একটা ডিস্ক থাকে। ডিস্কের ছোটবেলা থাকতে আমরা দুটো টার্ম শুনছিলাম, নিউক্লিয়াস পালপোসাস আর চারপাশে অ্যানুলাস ফাইব্রোসাস, এরকম দুটো টার্ম ছিল, রাইট? আচ্ছা, আর এমনিতে দুইটা ডিস্কের মধ্যে দুদিকে কার্টিলেজিনাস এন্ডপ্লেট থাকে, ওদিকে আমার জানার দরকার নেই। এখন যেটা কথা সেটা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক যখন হয় তখন পুরো ডিস্কটা কিন্তু প্রোলাপস করে না। ডিস্কের ভিতরে এই যে নিউক্লিয়াস পালপোসাস, যে জেলাটিনাস ম্যাটেরিয়ালটা, হ্যাঁ এটা বের হয়ে যায়। অ্যানুলাস ফাইব্রোসাসটা বেসিক্যালি ফাইব্রাস, একটা বিভিন্ন ফাইবার, বিভিন্ন লেয়ার অফ ফাইবার, ঠিক আছে? বিভিন্ন লেয়ার অফ ফাইবার, ঠিক আছে, বাধা কোনোভাবে এগুলি থেকে চাপটা খেয়ে এই ডিস্ক ম্যাটেরিয়ালটা দ্যাট ইজ অ্যানুলাস পালপোসাসটা হচ্ছে মানে বের হয়ে যায়। সরি, নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে যায়। অ্যানুলাস ফাইব্রোসাস বিভিন্ন লেয়ার থাকে, যন্ত্র থাকে, আমরা ওদিকে যাব না। তো বের হয় নিউক্লিয়াস পালপোসাসটা। এখন কেন এটা কোন বয়সে বের হয়, কি বের হয়, এটা ব্লাড সাপ্লাইয়ের দিকে আছে, ওইদিকেও আমরা যাব না। এখন কেন বের হয়? কারণ একটা বয়সের পর ডিস্কের ডিজেনারেশন হয়, এবং ডিস্কের ডিজেনারেশন হলে, স্পেশালি এটা 16 বছর বয়সে হয়, ডিস্কের ডিজেনারেশন হলে প্রোগ্রেসিভলি ডিস্কটা ডিহাইড্রেটেড হয়। কারণটা হচ্ছে ডিহাইড্রেটেড মানে এই জিনিসটার মধ্যে যে ইয়া থাকে, কি বলে, ওয়াটার কন্টেন্ট থাকে, ডিস্কটা ডিহাইড্রেটেড হতে থাকে বয়সের সাথে সাথে। এখন ডিহাইড্রেটেড হওয়ার সমস্যা কি? বেসিক্যালি তার শক অ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে যায়। শক অ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে গেলে সে বের হয়ে যায়। এই ধরনের কিছু, আমরা প্যাথোফিজিওলজির দিকেও যাব না, এদিকে যাব না, একটু বলেন না, ভাল লাগতেছিল শুনতে। এগুলি না, অসুবিধা না, কাজের জিনিস আসেন। এই ছবিটা একটু দেখে রাখেন, এরকম একটা ছবি ছিল, ঠিক আছে? আমাদের এই যে নরমাল ইন্ট্রাডিসকাল প্রেসার, ঠিক আছে, সবচেয়ে কম থাকে যখন আমি সুপাইন হয়ে শুয়ে থাকি, ঠিক আছে? যখন ল্যাটারাল বেন্ডিং এ শুয়ে থাকি তখন তার থেকে বেশি, ঠিক আছে? যখন স্ট্রেইট দাঁড়িয়ে থাকি তখন তার থেকে বেশি দাঁড়ানো অবস্থায়। যখন ফরওয়ার্ড বেন্ডিং করি তখন স্ট্রেইট দাঁড়িয়ে থাকার থেকে বেশি। যখন ফরওয়ার্ড বেন্ডিং হয়ে সামনে থেকে ঝুঁকে কিছু তুলি, একটা বালতি তুলছেন, ভারী কিছু তুলছেন, সামনে ঝুঁকে কিছু তুলছেন, তখন প্রেসার তার থেকে বেশি। এইটা আর এই যে বসে থাকাটা মোটামুটি, তার মানে দেখুন ইন্টারেস্টিংলি, আপনি যখন দাঁড়িয়ে আছেন তার থেকে আপনি যখন বসে আছেন ডিস্কের প্রেসার কিন্তু একটু বেশি। এ ধরনের কিছু ব্যাপার আছে, দরকার নেই। তো সামনে ঝুঁকে কিছু তুলতে গেলে ডিস্কের প্রেসার বেশি, আর বসে সামনে ঝুঁকে কিছু তুলতে গেলে ডিস্কের প্রেসার সবচেয়ে বেশি। এই ধরনের একটা ব্যাপার আছে, ওটা বাদ দিলাম। কিন্তু মোটামুটি এটা বোঝা গেল যে আমি শোয়া থেকে সামনে দাঁড়িয়ে সামনে ঝুঁকে কিছু তুলতে গেলে ডিস্কের প্রেসার বেশি। এই সময় ডিস্কটা সবচেয়ে বেশি, ডিস্ক স্পেসের মধ্যে সবচেয়ে বেশি প্রেসার পড়ে, এবং ডিস্ক স্পেসে যদি প্রেসার পড়ে, ডিস্ক স্পেসে এখানে যদি এক্সেসিভ লোডিং হয়, এইখান থেকে ডিস্ক ম্যাটেরিয়ালটা বের হয়ে পিছনের দিকে চলে যায়। এই ধরনের একটা কিছু হলে তখন আমরা এটাকে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। আচ্ছা, এখন পিআইডি টার্মটা হচ্ছে পিআইডি, প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সার্ভাইকাল ডিস্কেও প্রোলাপস হতে পারে, লাম্বার ডিস্কেও প্রোলাপস হতে পারে, থোরাসিক ডিস্কে হয় না সাধারণত, ঠিক আছে? তো পিএলআইডি হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ডিস্ক প্রোলাপস অন্যান্য লেভেলেও হতে পারে। ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং এর দিকে যাব না আমরা, ডিস্ক প্রেসার তো দেখেছি, ফ্যাসেট জয়েন্টের দিকে যাব না, লিগামেন্টস এর দিকে যাব না, ভার্টিব্রাল বডিস এর দিকে যাব না, এদিকে যাব না। আচ্ছা, দিস ইজ নরমাল ডিস্ক, এদিকে যাব না, হোয়াটএভার কজের দিকে যাব না। আচ্ছা, এই ছবিটা একটু দেখেন, যখন ডিস্কটা ডিজেনারেশন হয়
ঠিক আছে, এবং এখানে মাল্টিপল ফিশারিং থাকে, প্রতিবার প্রেসার পড়লে ফিশারিং হতে থাকে। আচ্ছা, এখন দেখেন দিস ইজ আ টার্ম উই কল প্রোলাপস। প্রোলাপস মানে সে ডিস্ক ম্যাটেরিয়ালটা তার জায়গা থেকে একটা বালজিং হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যানুলার কিছু ফাইবার এখনো ইনট্যাক্ট আছে। দিস ইজ দ্য স্টেজ অফ প্রোলাপস। এই টার্মটা আপনারা কমনলি পাবেন। প্রোলাপসের বাদে কখনো যদি অ্যানুলারটা টিয়ার হয়ে পুরো ডিস্ক ম্যাটেরিয়ালটা স্পাইনাল কর্ডের মধ্যে চলে আসে, তখন আমরা এই এক্সট্রুশন একটা টার্ম বলি, এক্সট্রুডেড ডিস্ক, যে ডিস্ক ম্যাটেরিয়াল বাইরে চলে আসছে। আর এই এক্সট্রুডেড ডিস্ক ম্যাটেরিয়াল যদি এইদিকে বাইরে একদম ডিসকন্টিনিউয়াস উইথ দ্য প্রাইমারি সাইট হয়, তখন আমরা বলি সিকোয়েস্ট্রেটেড ডিস্ক। সিকোয়েস্ট্রেটেড ডিস্ক টার্মটা কি কখনো পেয়েছেন কোনো এমআরআই তে, ছবি থেকে, পিলার? শুনেছি, কিন্তু এই ডিস্কের না, অন্য জায়গায়। দিস ইজ সিকোয়েস্ট্রেটেড ডিস্ক, যে প্রোলাপস হচ্ছে কিন্তু তখন তার মানে একটু বালজিং হচ্ছে কিন্তু কিছু অ্যানুলার ফাইবার ইনট্যাক্ট। প্রোলাপস, এক্সট্রুডেড, সিকোয়েস্ট্রেটেড। এখন সিকোয়েস্ট্রেটেড ডিস্কের আমার পারপাসটা একটু ইয়ার ক্ষেত্রে লাগবে, তো এটা আমার লাগবে না, স্টেজ অফ ডিসফাংশন লাগবে না, এগুলো লাগবে না, স্টেবিলাইজেশন লাগবে না। আচ্ছা, প্যাথোফিজিওলজির দিকেও যাবো আমরা যাবো হচ্ছে টাইপ অফ। আচ্ছা, এখন এই জিনিসটা বুঝুন, ডিস্ক, লাম্বার ডিস্ক আছে এই জায়গাটাতে, তাই না? এই জায়গাটাতে, এটা একটু বুঝতে হবে। লাম্বার ডিস্কটা আছে এই জায়গাতে, এখান থেকে ডিস্কটা বিভিন্ন জায়গায় প্রেসার দিতে পারে, মানে ডিস্ক ম্যাটেরিয়ালটা এই জায়গা দিয়ে বেরোতে পারে, ডিস্ক ম্যাটেরিয়ালটা এই জায়গা দিয়ে বেরোতে পারে, ডিস্ক ম্যাটেরিয়ালটা এই জায়গা দিয়ে বেরোতে পারে, ডিস্ক ম্যাটেরিয়ালটা এই দিক দিয়ে বেরোতে পারে, যে কোনো দিকে তো বেরোবে। সামনের দিক দিয়ে বেরোয়, কিন্তু সামনের দিকে সাধারণত ডিস্ক প্রোলাপস হয় না, কারণ আপনি যদি ন্যাচারাল ভার্টিব্রাল অ্যানাটমি খেয়াল করে দেখেন একটু, ঠিক আছে, আমার স্পাইনাল কর্ডটা কি লাম্বারে এরকম একটা কার্ভেচার, তাই না? ম্যাক্সিমাম প্রেসার কিন্তু তার পিছনের দিকেই পড়ে ম্যাক্সিমাম প্রেসার, ঠিক আছে। তো সেই জন্য পোস্টারলি ওইদিকে আমরা নাও যাই, সামনের দিকে এডিশনাল ইয়া থাকে, কিন্তু মোদ্দা কথা ডিস্ক যখন প্রোলাপস হয়, ইট ক্যান ক্রিয়েট ইটস প্রেসার ডাইরেক্টলি ব্যাকওয়ার্ডস, ঠিক আছে, যেটাকে আমরা বলি সেন্ট্রাল ডিস্ক প্রোলাপস। একটা বের হয় প্যারাসেন্ট্রাল ডিস্ক প্রোলাপস, সেন্ট্রাল এর পাশে প্যারাসেন্ট্রাল, মানে এই এই ঠিক আছে, সেন্ট্রাল ডিস্ক প্রোলাপস, প্যারাসেন্ট্রাল ডিস্ক প্রোলাপস হতে পারে, ইন্ট্রাফোরামিনাল ডিস্ক প্রোলাপস অথবা ল্যাটারাল ডিস্ক প্রোলাপস, আর এক্সট্রাফোরামিনাল বা ফার ল্যাটারাল ডিস্ক প্রোলাপস। চারটা টার্ম আমরা পেলাম, সেন্ট্রাল, প্যারাসেন্ট্রাল, ল্যাটারাল, ফার ল্যাটারাল, চারটা সহজ টার্ম রাখলাম। কেন আমার এটা জানতে হবে? প্রথম কথা বুঝতে হবে যে পিএলআইডি যখন হয়, সবচেয়ে কমনলি সবচেয়ে বেশি ডিস্ক প্রোলাপস হয় প্যারাসেন্ট্রাল রিজন দিয়ে। দিস ইজ দ্য কমনেস্ট রিজন ওয়্যার ডিস্ক প্রোলাপস, ঠিক আছে। এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, আমাদের কেসটা বুঝতে হলেও, আমাদের ফাইন্ডিংস বুঝতে হলেও এটা লাগবে। কি বললাম, ডিস্ক যখন প্রোলাপস হয় সবচেয়ে বেশি প্যারাসেন্ট্রাল রিজন দিয়ে প্রোলাপস হয়, ঠিক আছে। কেন এটার সিগনিফিকেন্স? সেটা হচ্ছে যে যদি আমরা একটা ভার্টিব্রাল বডির ক্ষেত্রে দেখি, where was it? আচ্ছা, একটা ভার্টিব্রার ক্ষেত্রে যদি দেখি, যদি আমি সেন্ট্রালি, না এটা একটু পরে যাব, ঠিক আছে। আপাতত শুধু মনে রাখেন যে ডিস্ক প্রোলাপস মে অকার সেন্ট্রালি, মে অকার প্যারাসেন্ট্রালি, মে অকার ল্যাটারালি, মে অকার ফার ল্যাটারালি। সেন্ট্রাল ডিস্ক প্রোলাপস হলে সে একটা নার্ভ রুটকে কম্প্রেশন করবে, প্যারাসেন্ট্রাল হলে সে আরেকটা নার্ভ রুটকে কম্প্রেশন করবে, এই ধরনের কিছু ব্যাপার আছে। এবং ক্লিনিক্যালি আমরা যখন পিএলআইডি রোগী পাই, তখন আমাদেরকে স্পেসিফিক করে এই হিসাবটা মিলাতে হয়, ওদিকে আমরা পরে যাব। এখন ক্লিনিক্যাল ফিচার, বেসিক্যালি পিএলআইডি হলে, ঠিক আছে, মূলত যে ক্লিনিক্যাল ফিচার থাকে, মানে মেইন যে ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে, সেটা হচ্ছে রেডিকুলোপ্যাথি। এখন রেডিকুলোপ্যাথি, ঠিক আছে, কমনলি আমরা পেইন দিয়ে বলি, ঠিক আছে, কিন্তু রেডিকুলোপ্যাথি হচ্ছে যে কোনো পেরিফেরাল নার্ভের যদি ডিসফাংশন হয়, তাহলে সেটা হচ্ছে রেডিকুলোপ্যাথি। আর নার্ভ ডাজন্ট ওয়ার্ক, মানে এখন বেসিক্যালি সে পেইন সেন্সেশন মানে পেইনফুল হচ্ছে, রেডিকুলোপ্যাথি হচ্ছে, সেটা হচ্ছে, অথবা মোটর ফাংশন উইক হয়ে গিয়েছে, সেটা কিন্তু রেডিকুলোপ্যাথি। সেন্সরি ফাংশন ইম্পেয়ার্ড হয়ে গিয়েছে, সেটা কিন্তু রেডিকুলোপ্যাথি। কোন পেরিফেরাল নার্ভ, ওয়ান অর মোর নার্ভ ডাজ নট ওয়ার্ক, ইজ নোন অ্যাজ রেডিকুলোপ্যাথি। ওয়ান অর মোর পেরিফেরাল নার্ভ ডাজ নট ওয়ার্ক, এটা হচ্ছে রেডিকুলোপ্যাথি। গেল, টার্মিনোলজির দিকে আমরা বেশি মাথা না ঘামাই, কিন্তু মূল সমস্যা হচ্ছে আমার পেশেন্ট মে প্রেজেন্ট উইথ পেইন, ঠিক আছে, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ উইকনেস, patient may present with paresthesia, altered sensation, ঠিক আছে, patient may present with Cauda-Equina syndrome, ঠিক আছে, ওইদিকে আমরা পরে যাব, ফিচারস অফ Cauda-Equina ওইদিকে ঢুকবো না এখন। দিস ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে, যে না এটা কেন দেব এখানে। আচ্ছা, পেশেন্ট, না এদিকে যাব না, ঠিক আছে, লিস্টের দিকে যাব না। তো আমরা কি বললাম যে পিএলআইডি হলে, যখন প্রোলাপস ডিস্ক হয়, তখন ইট কজেস, মানে যখন, আচ্ছা দেখুন, এখন সেন্ট্রাল যদি ডিস্ক প্রোলাপস হয়,
তখন প্রেসারটা কোথায় পড়বে? স্পাইনাল কর্ডে না নার্ভ রুটের মধ্যে? প্যানেল করে স্পাইনাল কর্ডে। যদি প্যারাসেন্ট্রাল ডিস্ক প্রলাপস হয় তাহলে প্রেসারটা কোথায় পড়বে? স্পাইনাল কর্ডে না নার্ভ রুটের মধ্যে? নার্ভ রুটের মধ্যে। এবং তখন আমরা দেখব, তখন আমরা সাধারণত প্যারাসেন্ট্রাল ইজ মোর কমন, এবং প্যারাসেন্ট্রাল যখন হয় তখন একটা সিঙ্গেল স্পেসিফিক নার্ভ রুট ড্যামেজ হয়। এটা তো বোঝা যাচ্ছে তাই না? একটা সিঙ্গেল স্পেসিফিক নার্ভ রুট। আমি দেখবো এই স্পেসিফিক এই নার্ভ রুট বরাবর। এই জন্য আমার পিএলআইডি ডায়াগনোসিস করার জন্য আমাকে জানতে হবে অবভিয়াসলি ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, ইন্ডিভিজুয়াল মায়োটোমার ডিস্ট্রিবিউশন, যে কোন নার্ভ রুট কোন মাসলকে দেয়, কোন নার্ভ রুট কোন ডার্মাটোমকে দেয়, সেটা দিয়ে আমি লোকালাইজ করতে পারবো। এই যে সিনারিওতে বিভিন্ন রকম ফাইন্ডিং দিয়ে দিয়েছে, যেমন আমরা যদি দেখি সায়াটিকা রেডিকুলার পেইনের একটা কথা বলছে, ঠিক আছে? একটা টিপিক্যাল হিস্ট্রি দিচ্ছিল, যেটা এই যে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে, যেটা আমরা হিসাব নিলাম যে বেন্ডিং ফরওয়ার্ড হয়ে সে কাজ করছিল, হঠাৎ কি জানি একটা সামথিং গো পিছনে হঠাৎ কামড় দিয়ে ধরে বসলো, ঠিক আছে? সাথে সাথে সিভিয়ার পেইন হলো, ঠিক আছে? এবং ফ্রম হিজ ব্যাক ডাউন হিজ রাইট লেগ, ডান দিকে একটা রেডিকুলার পেইন শুরু হলো, ঠিক আছে? সাথে সে, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, ওই যে বললো যে আপনার যখন বেন্ডিং হয়ে যখন টলো তখন মনে হলো যে সামথিং গো, তখনই কি আসলে প্রলাপসটা হয়ে গেল নাকি? এক্স্যাক্টলি তখনই প্রলাপসটা হয়ে গেল। টিপিক্যাল ফিচারে দিস ইজ দ্য টিপিক্যাল ফিচার, মানে এটার সাথে আরো একটা ফিচার থাকে, আমরা আবার একটা ছবির মধ্যে যাবো। দিস ইজ দ্য টিপিক্যাল ফিচার অ্যাকচুয়ালি, যে পেশেন্ট আমাদের কাছে টিপিক্যালি, হ্যাঁ শুনতে পাইনি তৌফিক ভাই, আবার একটু বলবেন? পেশেন্ট প্রথমে তো ডিস্ক এই অবস্থায় চলে যায় না, এই অবস্থায় চলে যায় না। পেশেন্ট প্রথম দিকে আমাদের কাছে আসে যখন পিএলআইডি নিয়ে আসে, তখন আমরা হিস্ট্রি নেই যে আপনার ব্যথা কতদিন ছিল। তার ব্যথা ছিল প্রায় গত 1 বছর ধরে, ঠিক আছে? 1 বছর ধরে ব্যথা কোথায় ছিল? ব্যথা স্যার এই কোমরের এই জায়গায় ছিল, কেমন কামড় কামড় দিত, ওষুধপত্র খাইতাম, ভালো হতো, আবার চলে যেত, আবার ভালো হতো, আবার চলে যেত। মানে তখন এই রকম একটা কন্ডিশন ছিল, ডিস্ক প্রোলাপস ছিল, কিন্তু ডিস্কের তখন এক্সট্রুশন ছিল না, ঠিক আছে? বা এই আর্লি স্টেজে বালজিং টাইপের কিছু ছিল, ঠিক আছে? এই সময় কিছু ইনফ্লামেটরি চেঞ্জ হয়, সে কারণে এটা হয়। কিন্তু সামনে ঝুঁকে যখন কাজ করতে গেছে, ঠিক আছে, তখন একদম সাডেনলি, মানে ফাইনাল লেয়ারটা ধরেন আপনার ইয়া হয়ে গেছে, কি বলে, ফাইনাল লেয়ারটা ধরেন আমার ছিঁড়ে গেছে, ঠিক আছে? এবং তখন এক্সট্রুডেড হয়ে গেছে, এবং এক্সট্রুডেড হয়ে সাথে সাথে সে তার সামনে যে নার্ভ রুট ছিল সেই নার্ভ রুটটাকে চাপ দিয়ে ধরে নার্ভের ডিসফাংশন করানো শুরু করে দিচ্ছে। বুঝতে পারছি কথাটা? আপনি এই ছবিটার সাথে, এই স্টেজ গুলোর সাথে, এই ছবির স্টেজ গুলোর সাথে সিনিয়র মিলেন এইটা, যে পেশেন্ট ধরে না, আমি আরো আগে হিস্ট্রি ছিল যে অনেকদিন ধরে ব্যথা ছিল, আচ্ছা ঠিক আছে ব্যথা ছিল, কেমন কোমরের লোকালাইজড একটা ব্যথা ছিল, কোন নড়তে চড়তো না, ওষুধ খেলে ভালো হয়ে যেত, কয়েকদিন পর আবার দেখি এই জায়গায় ব্যথা। দিস ওয়াজ দ্য স্টেজ। তারপর কি হয়েছে? তারপর একদিন আমি কাজ করতেছিলাম, কি কাজ করতেছিলাম, যে আমি সামনে ঝুঁকে কাজ করতেছিলাম, ওয়াশিং মেশিন থেকে কয়েকটা জিনিসপত্র, দ্যাট ইজ ভারী জিনিসপত্র তুলছিলাম, হঠাৎ আমি টের পেলাম কেমন জানি পিছন থেকে সামথিং গো টার্মটা কম পাই, কেমন জানি পিছনে ঠাস করে বাড়ি দিয়ে উঠলো, আচ্ছা ঠিক আছে। আর সাথে সাথে দেখি আমার প্রচন্ড পেইন, ব্যথাটা বাম দিকের দিকে, বাম পায়ের দিকে, মানে একদম কোমর থেকে শুরু করে পুরো বাম পা ধরে ব্যথা, ঠিক আছে? তারপর আমি পেশেন্ট এক্সামিনেশন করে দেখলাম যে প্যারাস্থেশিয়া পাচ্ছি, ঠিক আছে? প্যারাস্থেশিয়া পাচ্ছি, মানে দ্যাট ইজ এই নার্ভটার ডিসফাংশন। এই পর্যন্ত তো পিএলআইডির হিস্ট্রিটা মিলানো গেল, তাই না? এই ছবিটার সাথে এই ছবির সাথে মিলানো গেল। এখন আমাকে বলছে ওরা যে পিএলআইডি ডায়াগনোসিস আমার কাছে চায় না, এখন আমার কাছে চাচ্ছে যে স্পেসিফিক ডায়াগনোসিস, যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য রাইট নিতে আমি প্যারাস্থেশিয়া পাচ্ছি কোথায়? অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য রাইট নি। আচ্ছা, এক স্পেসিফিক সেন্সরি। এখন পিএলআইডি যখন হয়, যখন পিএলআইডি নিয়ে আসে, প্রথম তো আমরা আচ্ছা একটু সামনের দিকে যাই, তাহলে আরেকটা জিনিস বুঝতে হবে ট্রিটমেন্টের অংশটা। তো এই সিনারিও গুলো মোটামুটি মিলার পরে কিনা তো পরে যাব। পিএলআইডি যখন আমরা টেস্ট করি, ঠিক আছে, এই টেস্টটার নাম শুনেছেন, করতে দেখেছেন কখন না কখনো, কোথাও না কোথাও, এসএলআর টেস্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে ল্যাসিগো সাইন, ঠিক আছে, বোস্টিং সাইন, এই ধরনের কিছু নাম শুনেছেন? এসএলআর আমারই করছিল, আমি এটা জানি। ওকে, এখন এসএলআর কেন করে? এসএলআর হচ্ছে ভাই ওই যে পা কত দূর উঠতে পারে, ওই অ্যাঙ্গেলটা দুইটা পায়ের মধ্যে কম্পেয়ার করে, মানে স্ট্রেইট না আপা, আপনি বুঝুন এসএলআর কেন করে। এসএলআর করে হচ্ছে আপনার যে সায়াটিক নার্ভটা, সায়াটিক যে নার্ভটা, ঠিক আছে, সায়াটিক নার্ভের কোর্সে একটু চিন্তা করুন, সায়াটিক নার্ভ কি ছিল, এখান থেকে তো আসছে না, এই পুরো এই রিজন দিয়ে, দিস ওয়াজ দ্য সায়াটিক নার্ভ। আমি যদি এটা লাম্বার রিজন, এস L4-5S1-2-3, এদিক দিয়ে, এখান দিয়ে সায়াটিক নার্ভটা ছিল, এদিক দিয়ে তো সায়াটিক নার্ভ ছিল, তাই না? আচ্ছা ধরেন আপনি বলেন তো, এই যে এই ডান পায়ের সায়াটিক নার্ভ থেকে বাম পায়ের সায়াটিক নার্ভ, কোন নার্ভটা বেশি স্ট্রেচ
হচ্ছে, মানে কোন নার্ভটার মধ্যে বেশি টান খাচ্ছে আরেকবার বুঝান। আপনার এই পেশেন্টটার মধ্যেই ডান পায়েরও সাইটিক নার্ভ আছে, বাম পায়েরও সাইটিক নার্ভ আছে, তাই না? হ্যালো, হ্যাঁ জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, একটু কনফিউজিং, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি হয়তো, লাগলে আবার। যে এই পেশেন্টটার মধ্যে তার ডান পায়েও সাইটিক নার্ভ আছে, বাম পায়েও সাইটিক নার্ভ আছে। এখন আমি যখন এই বাম পাটা উপরের দিকে তুললাম, তখন এই সাইটিক নার্ভটার মধ্যে কি টান পড়লো নাকি পড়লো না? পড়ছে, টান পড়ছে। পড়লো। এই টান পড়ছে না? আচ্ছা ঠিক আছে। এখন বেসিক্যালি এসএলআর টেস্ট আর কিছুই না, সেটা হচ্ছে যে আমার এখন আপনি মিলাবেন, ধরেন দিস ওয়াজ দ্য সায়াটিক নার্ভের একটা কর্ড, এই জায়গার মধ্যে অলরেডি এসে ইরিটেট করতেছে এই ডিস্ক ম্যাটেরিয়ালটা। এর মধ্যে যদি আপনি এই সায়াটিক নার্ভের একটা কর্ড ধরে আবার টানাটানি করেন, সাথে সাথে সে হঠাৎ করে সিভিয়ার পেইন করে উঠবে কি উঠবে না? আপনি একটু হিসাবটা মিলাবেন না যে জি ভাইয়া। দিস ওয়াজ দ্য জি সায়াটিক নার্ভ, না না, this was the lumbar plexus, lumbar plexus, sciatic nerve তো lumbar plexus এর নাম। আচ্ছা, lumbar plexus আমার লাগবে। femoral plexus, sorry, sorry. আমার সাইটিক নার্ভ আসছিল কোথা থেকে? L4, 5, S1, 2, 3 এখান থেকে টিবিয়াল আর কমন পেরোনিয়াল নিয়ে তৈরি হচ্ছিল, তাই না? এখন সাইটিক নার্ভের মধ্যখানে সাইটিক নার্ভ যখন তৈরি হচ্ছিল, যে জায়গা থেকে তৈরি হচ্ছে তার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে এরকম সামনের দিকে নার্ভ রুটটা ইরিটেটেড অলরেডি হয়ে যাচ্ছে। এখন এই নার্ভটা ধরে যদি আমি টানাটানি করি, দেখুন ইরিটেটেড হয়ে, আবার এভাবে দেখুন, ইরিটেটেড হয়ে এটা কিন্তু যখন আপনি সুপাইন পজিশনে শুয়ে আছেন তখন কিন্তু সেটা এইদিকে বা এই দিকে আছে, তাই না? এখন আপনি যদি এই নার্ভের রুটটাকে ধরে টান দেন, তখন সেটা তো গিয়ে এই জায়গাটার মধ্যে ধাক্কা লাগবে, এবং ধাক্কা লাগা মাত্র ইরিটেশন করে নার্ভের মধ্যে পেইন করে উঠবে। বুঝতে পারছেন কিনা? যে ডিস্কটা প্রলাপস হয়েছে নার্ভের ভাইয়া। মধ্যখানে, তো ধাক্কা দেননি, সে নার্ভের মধ্যখান দিয়ে ধাক্কা দিয়ে হয় ডান দিক দিয়ে আছে বা বাম দিক দিয়ে আছে। কারণ আপনি এই জায়গায় নার্ভটাকে ধরে টান দিচ্ছেন, তো তখন নার্ভটা গিয়ে এই জায়গায় ধাক্কা লাগবে, নার্ভটার মধ্যে ধাক্কা লাগলে এখানে সিভিয়ার পেইন করে উঠবে। ঠিক আছে? আমরা যখন এসএলআর টেস্ট করি, উই ডু জাস্ট দ্যাট। আমি যখন সায়াটিক নার্ভটাকে আমি এখানে যখন পাটা সোজা করছি, আমার টার্গেটটা আসলে সায়াটিক নার্ভের সবগুলো কম্পোনেন্ট ধরে টান দেওয়া। আমি চাই অ্যাজ এ হোল পুরা সায়াটিক নার্ভের সবগুলো কম্পোনেন্ট ধরে আমি বেসিক্যালি, আমি যখন এই স্ট্রেট লেগ টেস্ট করছি, আমি সায়াটিক নার্ভের সবগুলো কম্পোনেন্ট ধরে টান দিচ্ছি। সায়াটিক নার্ভের কম্পোনেন্ট ধরে টান দিয়ে দেখছি বেসিক্যালি টানটানি করে যে কোনো নার্ভের রুটের গোড়ায় কোনো বাড়ি লেগে উঠছে কিনা। যদি আমার হেলদি পায়ে যদি আমি এরকম ধরে টান দেই, এরকম ধাক্কা লেগে কোথাও ব্যথা লাগার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি কোনো একটা জায়গায় নার্ভের আশেপাশে কোনো লেশন থাকে, সেটা ডিস্কি হোক বা ইয়াই হোক, তখন একটা লেভেলের পরে স্ট্রেচ করার পরে সে হঠাৎ এই জায়গাটায় ধাক্কা লাগবে, ব্যথা করে উঠবে। এটাকে বলে আমরা এসএলআর। ঠিক আছে? এসএলআর আরো ইন্টারপ্রিটেশন আছে, এটা একদম বাংলা হিসাব আর কি। হ্যাঁ, এসএলআর অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে, যে 15 ডিগ্রি নিচে যদি ব্যথা করে ওঠে তাহলে কি, 15 থেকে 70 ডিগ্রি হলে ব্যথা কি, 70 ডিগ্রি পরে যদি পেইন অ্যাপিয়ার করে তাহলে ব্যথা কি, এরকম ইন্টারপ্রিটেশন আছে। কিন্তু মূল হিসাবটা হচ্ছে এটাই, যে আমি যখন এই পাটাকে পেশেন্টের উপরে তুলছি, তখন আমি আসলে এই নাম্বার 4, 5, সেক্টর 1, 2, 3 সবগুলো নার্ভ রুট ধরে টেনে সোজা করে দেখছি যে কোথাও কোনো একটা নার্ভ রুটের মধ্যে টানাটানি করে ব্যথা লাগছে কিনা। এটা কি বোঝা গেল ভাই? ঠিক আছে, দিস ইজ এসএলআর। আচ্ছা, এখন এসএলআরটা তো আসলে একটু নন স্পেসিফিক। ঠিক আছে, এসএলআর মানে স্পেসিফিসিটি কম, আর স্পেশালি পিএলআইডির ক্ষেত্রে আমরা এসএলআর বলি 30 to 70 ডিগ্রি। এসএলআর থেকেও ভালো টেস্ট হচ্ছে ল্যাসিগো টেস্ট নামে একটা টেস্ট আছে। ঠিক আছে, একটু দেখে রাখেন, হয়তো লাগবে না। ঠিক আছে, কিন্তু এসএলআরটা সবার জানতে লাগবে যে এসএলআর একটা টেস্ট, এরকম এই যে সায়াটিক নার্ভ ধরে টান দিয়ে দেখে যে দিস ইজ এসএলআর। এবং এটা আমি হেলদি পায়ের সাথে কম্পেয়ার করি, যে হেলদি পায়ে কতদূর নরমালি উঠতে পারে। মানে হেলদি পায়ে, আপনি হেলদি পায়ে তার বাম দিকে ব্যথা, ডান দিক তুলছেন কোনো সমস্যা নেই, একদম 90 পর্যন্ত তুলতে পারে, কোনো ব্যথা নেই। বাম দিক এতটুকু ভাইয়া। উপরে, হ্যাঁ প্লিজ।
বললেন যে 30 থেকে 70, তাহলে 30 এর নিচে মানে 0 to 30 হলে কি, আর 70 থেকে 0 to 30 তে যদি তখন তো পেইন আমরা করে তাহলে 90 হিপ প্যাথোলজি আমরা বলি, 70 ডিগ্রির পরে হলে ওটাকে আমরা হচ্ছে এসআই জয়েন্টের প্যাথোলজি বলি, ওইগুলি আলাদা, ঠিক আছে? মূল ও, কথা হচ্ছে তারপর এসএলআর। হচ্ছে আমার যদি হ্যাঁ পিএলআইডি হ্যাঁ, ধারণা করতে হয় একটা তাহলে মানুষের এর 30 থেকে মধ্যে 70 ডিগ্রি যদি যদি দেওয়া হয়, পেইন অ্যাপিয়ার করে তার মনে হচ্ছে এইগুলিতে ডিস্ক প্রলাপস আছে, এরকম একটা অথবা সেটা রেডিকুলোপ্যাথি এবং নার্ভ রেডিকুলার। রিলেটেড পেইন। এসএলআর বাদ দিয়ে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এসএলআর বাদ দিয়ে এই যেই জায়গা পর্যন্ত ব্যথা উঠলো, প্রথমে পাটাকে সে পর্যন্ত উঠালাম, এত বেশি না, কারণ এই পর্যন্ত উঠালে তার ব্যথা করে, ঠিক আছে? ভেরি গুড। তখন আমরা বেসিক্যালি পাটাকে একটু নামালাম, ব্যথা কমে গেল। তারপরে এই অ্যাঙ্কেলটাকে ডরসিফ্লেকশন করলাম। অ্যাঙ্কেলটাকে ডরসিফ্লেকশন করলে কি দেখেন, এই যে টিবিয়াল কম্পোনেন্ট আছে না, সে কিন্তু এই জায়গাটায় আমি ডরসিফ্লেকশনটা করলে সে এইখান থেকে শুরু করে এই পুরো সায়াটিক নার্ভ ধরে একদম রুট ধরে টান দিবে। কিন্তু আমি এই যে পা যতটুকু ব্যথা করে তার একটু নিচে নামাবো, ব্যথা কমে যাবে, অ্যাঙ্কেল ধরে ডরসিফ্লেকশন করবো, আবার ব্যথা করবে। তো দিস ইজ আ টেস্ট। আবার সে থিম একই, যে সায়াটিক নার্ভের রুট ধরে টান দেওয়া। This is a Lasico test. This is actually the diagnostic test for prolapse lumbar intervertebral disc. ঠিক আছে? পোস্টিং টেস্ট বলে একটা টেস্ট আছে যেটা অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক। এটা এই যে সায়াটিক নার্ভ এখানে আমরা সরাসরি চাপ দিয়ে এনালাইসিস করে কিনা। আর ক্রস টেসেলার বলে একটা ব্যথা থিম আছে, এখানে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে আমি এই পা তুলছি কিন্তু পেশেন্টের এই পায়ে ব্যথা করছে। আবার দেখেন আমি তুলছি এই পা কিন্তু পেশেন্টের এই পায়ে ব্যথা করছে। আচ্ছা, এটা একটু ছবিটা এক্সপ্লেন করার চেষ্টা করেন তো, যে আমি এই নার্ভ ধরে টান দিচ্ছি কিন্তু পেশেন্টের এই নার্ভে ব্যথা করছে, এটা কি কারণে হতে পারে? হ্যাঁ, ট্রেন্ডেলেনবার্গেও তো আমরা অপোজিট সাইডের না ওই যে নার্ভ। আচ্ছা ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন টু আস্ক। যদি লার্জ সেন্ট্রাল ডিস্ক প্রলাপস থাকে, তখন এদিকে টান দিচ্ছি, এদিকের মধ্যে ইরিটেশন হচ্ছে, এরকম একটা কন্ডিশন হতে পারে আর কি। বাদ দেন, ওটা দরকারি না, ঠিক আছে? তো ক্রস এসএলআর বাদ, কিন্তু আমরা এসএলআর তো বুঝলাম, তাই না? আচ্ছা, এখন আসেন যে আমার এসএলআর দেয়নি আমার কোশ্চেন মধ্যে, কিন্তু এসএলআর দিয়ে আমি কোন নার্ভ গুলো দেখি, কোন নার্ভ রুট গুলো দেখি ভাই? এসএলআর দিয়ে আমি কোন কোন নার্ভ রুট দেখি একটু বলেন। নাম্বার 4 5 সেক্টর 1 2 4 5 sacral 1 2 3। আমি সাইটিক নার্ভ এগুলি তো দেখছি, তাই না? আচ্ছা দেখেন তো, জি। নাম্বার 1 2 3 এগুলি কি আমি এসএলআর দিয়ে দেখতে পারবো? না, ভাইস ভার্সা। আবার এইভাবে চিন্তা করি, যদি আমি পাটা এইভাবে তুলি, ঠিক আছে, আমার ফিমোরাল নার্ভের যে রুট, ফিমোরাল নার্ভের রুট ভ্যালু কত ছিল? নাম্বার নাম্বার 2 3 4 2 3 4 ওইগুলোর মধ্যে তো তেমন কোনো টান পড়ছে না, তাই না? না, টান পড়ছে? আবার খেয়াল করে দেখুন, এই যে এইদিকে চলে আসে। মেবি না ভাইয়া। ভাই ওই যে নাম্বার 4টা তো কোইনসাইড করবে। কোইনসাইডের কথা না, মানে এইখান থেকে লাম্বার স্পাইনের এর দিকে আসছে, মানে এইগুলির মধ্যে তো টান পড়ছে না, এই কম্পোনেন্টের না মধ্যে টান না পড়ছে, কিন্তু ফিমোরাল নার্ভটা তো আরো রিল্যাক্সড হচ্ছে। যদি আমি এই পাটা তুলি, আমার ফিমোরাল নার্ভটা তো সামনে দিয়ে আসছিল, সে তো আরো রিল্যাক্সড হচ্ছে, মানে আরো রিল্যাক্স হওয়ার সুযোগ পাচ্ছে, তাই না? টেনশন তো পড়ার সুযোগই নাই, তাই না? এখন তো এসএলআর দিয়ে আমি সায়াটিক নার্ভের যে রুটগুলো থেকে আসছে সেগুলো টেস্ট করতে পারি, কিন্তু আপার লেভেলের নার্ভগুলো টেস্ট করার জন্য এসএলআরটা ইজ নট এ ভেরি গুড টেস্ট, ঠিক আছে? তো আপার লেভেল, এখন আমি আপার লেভেল, আমার থিম তো এটাই, আমি নার্ভ রুট ধরে টান দিব। তখন আমরা এই যে ফিমোরাল স্ট্রেচ টেস্ট করি, পেশেন্টকে প্রোন করে ঘুরাই, নি ফ্লেক্স করে এটাকে হাইপার এক্সটেন্ড, মানে হিপ জয়েন্টকে হাইপার এক্সটেন্ড করতে চাই। দেখেন তো এই ম্যানুভার হলে ফিমোরাল নার্ভের মধ্যে টান পড়বে কি পড়বে না? হ্যাঁ, জি পড়বে। পড়বে। ঠিক আছে, পড়বে। আমরা সহজ রাখি, এসএলআর করে আমি নার্ভ রুট প্রেসার টান দিচ্ছি, নাম্বার 4 5 S1 সাইটিক নার্ভ দেখার জন্য। সায়াটিক নার্ভের রুটগুলোতে টান দিচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি সায়াটিক নার্ভ দেখছি না, মানে সায়াটিক নার্ভ দেখছি না, মানে রুট দেখছি সব। এই রুটগুলোতে আমি টান দিচ্ছি। যখন আমি এসএলআর এর ম্যানুভারে আমি এই রুটগুলোতে টানটানি করে দেখছি যে কোথাও টান দিলে ব্যথা লাগে কিনা। যখন ফিমোরাল স্ট্রেচ করি তখন এই রুটগুলিতে টেনে দেখছি, উপরের নাম্বার 2 3 4 রুটগুলিতে টেনে দেখছি যে এখানে কোথাও ব্যথা লাগে কিনা। হ্যাঁ, সো আমার কোথায়, আমরা আবার কোশ্চেনে ফিরে যাব একটু, একটা মিনিট। আমার কোশ্চেনটা কোথায় ছিল? তো আমার এই সিনারিওতে বলছিল যে পেশেন্ট কাজ করছিল হঠাৎ ব্যথা, তারপর রেডিয়েটিং ব্যথা, প্যারাস্থেশিয়া, এক্সামিনেশন করছেন প্যারাস্থেশিয়া ওভার এন্ড femoral stretch test is positive on the right side. আবার দেখেন femoral stretch test is positive on the right side, তার মানে তাহলে L3 হবে।
L2 3 4 এরকম কোথাও তার উপরে আছে কি কাজের নির্দেশক এরপর দিচ্ছেন ওকে থ্যাংক ইউ সময়ও শেষ আমরা একটা মিটিং কল করে ফেলি না হয় হ্যাঁ ওকে ভাইয়া